চলো আজকে আমি নির্মাণ সহায়কের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে ডিটেলসের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকে আমি ইউটিউবে লাইভ এসেছিলাম ফার্স্ট টাইম, যদিও ঠিকঠাক হয়নি, ভয়েস অনেক ছিল, ক্লিয়ারভাবে কিন্তু ওখানটার ভয়েসগুলো আসছিল না, ঠিক আছে। তো ওই জন্য আমি ভিডিওর আকারে পুরোগুলো রেকর্ডিং করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো সর্বপ্রথম এক নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে দ্য রক হ্যাভিং অ্যালুমিনা অর ক্লে অ্যাজ দেয়ার মেজর কনস্টিটিউন্ট অ্যাজ নন অ্যাজ। তাকে আমরা সিলিসিয়াস রক বলবো, না আর্গিলেসিয়াস রক বলবো, না তোমার ক্যালকেরিয়াস রক বলবো, না সেডিমেন্টারি রক বলবো। দেখো এই প্রশ্নের উত্তরটা জানতে গেলে যদি সারাউন্ডিং হিসেবে যদি আমরা পড়াশুনো করি, তাহলে কিন্তু আমাদের রকের যে ক্লাসিফিকেশান, এখানটা লিখে দিচ্ছি রক ক্লাসিফিকেশান, এটা সম্পর্কে কিন্তু ডিটেলসের সঙ্গে আমাদের জানতে হবে। তো রক ক্লাসিফিকেশানের যদি বলি, সেখানে কিন্তু যদি রকটা যদি না বলি, শুধু ক্লাসিফিকেশান যদি বলি, তাহলে কিন্তু সেখানে আমরা দুরকম জিনিস আমরা পড়াশোনা করেছিলাম। কি সর্বপ্রথম এক সাইডে আমরা কি পড়েছিলাম রক, আর একদিকে আমরা কি পড়েছিলাম মিনারেল। কি না মিনারেল। এই যে মিনারেল বললাম, মিনারেলের মধ্যে আমরা তিনটে জিনিস আমরা পড়েছিলাম। মিনারেলের মধ্যে এক নম্বর কি পড়েছিলাম মাইকা, দ্বিতীয়ত আমরা কি পড়েছিলাম তোমার ফিলসপার, এবং তৃতীয়ত আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কোয়ার্টজ। কি কোয়ার্টজ, কোয়ার্টজ। এই যে তিনটে বললাম, এই তিনটে হচ্ছে আমাদের মিনারেল। আর এই যে রক ক্লাসিফিকেশান যেটা বললাম, রকের মাধ্যমে আমরা কিন্তু তিনটে ক্লাসিফিকেশান পড়াশোনা করেছিলাম বা পড়াশোনা করব। এক নম্বরে কি না জিওলজিক্যাল ক্লাসিফিকেশান। দ্বিতীয়ত যেটা আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে কি ফিজিক্যাল ক্লাসিফিকেশান। এবং তৃতীয় নম্বরে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে কি কেমিক্যাল ক্লাসিফিকেশান। ঠিক আছে। এই তিনটে সম্পর্কে আমাদের মানে এই যে বললাম জিওলজিক্যাল ক্লাসিফিকেশান, ফিজিক্যাল ক্লাসিফিকেশান এবং এখানে দেখো এই যে কেমিক্যাল ক্লাসিফিকেশান, এই তিনটের সম্পর্কে কিন্তু আমাদেরকে ডিটেলসের সঙ্গে ভাই পড়াশুনো করতে হবে। তো এক এক করে আমরা কিন্তু এগোবো। তো সর্বপ্রথমে আমি কি বললাম জিওলজিক্যাল ক্লাসিফিকেশান। জিওলজিক্যাল ক্লাসিফিকেশান যদি আমি বলি, তাহলে এই জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে কিন্তু আবার 3 রকমের রক আসছে। কি রক আসছে দাদা, কি রক আসছে না দেখো, এক নম্বরে যেটা আসবে তোমার সেটা হচ্ছে ইগনিয়াস রক। কি ইগনিয়াস রক। এবং দ্বিতীয় নম্বর যেটা আসবে সেটা হচ্ছে কি না সেডিমেন্টারি রক। কি সেডিমেন্টারি রক। এবং তৃতীয় নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে কি মেটামরফিক রক। কি মেটামরফিক রক। লিখে সব করে দিচ্ছি, নোটসটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে, বা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি পিন জয়েন করে কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। এই যে তিনটে আমি বললাম, কি বললাম তোমার ইগনিয়াস রক, আর সেডিমেন্টারি রক, আর একটা হচ্ছে মেটামরফিক রক। এই তিনটে রকের সম্পর্কে কিন্তু আমাদের ডিটেলসের সঙ্গে পড়াশোনা করতে হবে। তাহলে দেখো এই সর্বপ্রথম আমি কী বলবো ইগনিয়াস রক বলতে কি বোঝাচ্ছে না, দেখো ইগনিয়াস রক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভূগর্ভস্থ আগ্নেয় শিলা থেকে যে ম্যাগমা বা লাভা বের হয়ে যে রকটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি কি ইগনিয়াস রক। তাহলে বাংলায় তো এইভাবে আসবে না, আমাদের প্রশ্নটা আসবে ইংলিশে কি টার্মে এটাকে আসে দেখো। তাহলে আমি লিখে দিচ্ছি দিজ আর ফর্ম বাই কলিং অ্যান্ড solidification of magma and lava। ঠিক আছে, ম্যাগমা অ্যান্ড লাভা এই টার্মটা দিয়ে দেবে, দিয়ে বলবে সেটাকে ইগনিয়াস রক বলে, না সেডিমেন্টারি রক বলে, না মেটামরফিক রক বলে। তখন কিন্তু আমাদেরকে বলতে হবে এটা হচ্ছে আমাদের ইগনিয়াস রক। ঠিক আছে। এবং দেখো এই যে ইগনিয়াস রকের উদাহরণ হিসাবে কি হতে পারে,
ইগনিয়াস রকের যে মোস্ট উদাহরণ, এখানে তোমাকে আমি 5টা উদাহরণ বলবো। জীবনে কিন্তু এই 5টা যে ইগনিয়াস রকের উদাহরণ কিন্তু ভুলবে না কখনো, তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, বেসিক্যালি পরীক্ষার যে এক্সাম্পলগুলো আসে এই 5টা থেকেই কিন্তু আসে। তো 1 নম্বরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি গ্রানাইট। গ্রানাইট হচ্ছে আমাদের কি ইগনিয়াস রকের উদাহরণ। আর কি হয়, বেসাল্ট, কি বেসাল্ট। তৃতীয় নম্বরে আমি লিখবো ট্র্যাপ, ট্র্যাপ। এবং 4 নম্বরে যেটা লিখবো ডোলোমাইট, ডোলোমাইট। আর 5 নম্বরে যেটা লিখবো আমি কি পিগমাটাইট। ঠিক আছে, দেখো আমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই বা অল স্টেট পিএসসি জেই বা এসএসসি জেই, সেই সব এক্সামে কিন্তু এই 5টার মধ্য থেকেই, এই যে 5টা লিখলাম, কি কি লিখলাম না গ্রানাইট, বেসাল্ট, ট্র্যাপ, ডোলোমাইট এবং পিগমাটাইট। এই 5টা উদাহরণ থেকেই কিন্তু, এই 5টা উদাহরণ থেকেই কিন্তু বারবার প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এসছে। আবার এখান থেকে কীরকম প্রশ্ন আসে, যদি তোমাকে এই যে ইগনিয়াস রক, এই ইগনিয়াস রকটা কী রকমের দেখতে হয়, তাহলে তখন কিন্তু তোমাকে লিখতে হবে ক্রাস্টি লাইন, কি ক্রাস্টি লাইন, ক্রাস্টি লাইন। আর কি না তোমার গ্লোসি, আর একটা ফুজি, ফুজি স্ট্রাকচার, ফুজি স্ট্রাকচার। তোমার কি ক্রাস্টি লাইন, আর তোমার হচ্ছে কি গ্লেসি। ঠিক আছে, এটা হচ্ছে গ্লেসি, গ্লেসি এবং ফুজি স্ট্রাকচার। এইভাবে কিন্তু ইগনিয়াস রকটা দেখতে হয়। তাহলে ইগনিয়াস রকের পার্ট গেল। দ্বিতীয়ত, এই যে তোমার জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে দ্বিতীয় যেটা আসবে সেটা হচ্ছে কি সেডিমেন্টারি রক, কি সেডিমেন্টারি রক। এই সেডিমেন্টারি রকের ডেফিনেশন তাহলে আমরা কি বলবো, দেখো খুব সহজভাবে কিন্তু বলে দিচ্ছি। সেডিমেন্টারি রক মানে কি পাললিক শিলা। ধরো একটা বড় পাথর রয়েছে, ওই বড় পাথরটা, ধরো এই একটা বড় পাথর রয়েছে বা এরকম একটা পাহাড় রয়েছে, এটা কি হচ্ছে ওয়েদার অ্যাকশনের জন্য, কি ওয়েদার অ্যাকশনের জন্য এটা এই বড় পাথরটা ভেঙে ছোট ছোট পাথরে পরিণত হচ্ছে। একে আমরা কি বলবো না সেডিমেন্টারি রক। তাহলে ইংলিশ টার্মে এটাকে আমরা কি লিখবো, যে ফর্ম বাই ওয়েদারিং অ্যাকশন অফ এক্সিস্টিং রক। তাহলে লিখে দিচ্ছি ফর্ম বাই weathering action of existing rock, সেটাকে কি বলা হচ্ছে না সেডিমেন্টারি রক। তাহলে এর উদাহরণ হিসেবে কি হবে, দেখো এখানেও কিন্তু অনেকগুলো উদাহরণ আমি তোমাকে বলবো। কি কি না দেখো জিপসাম, আর কি বলবো না স্যান্ডস্টোন, আর কি না লাইমস্টোন, আর কি গ্রাভেল সেল। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার লিগনাইট, এটা একটা মোস্ট হচ্ছে লিগনাইট। এই লিগনাইটটা কিন্তু বেশিরভাগ আসে। লিগনাইট হচ্ছে আমাদেরকে না এই যে সেডিমেন্টারি রক, এই সেডিমেন্টারি রকের কিন্তু মোস্ট একটা ইম্পর্ট্যান্ট উদাহরণ। ঠিক আছে, চলে গেল, এটা হচ্ছে আমাদেরকে না সেডিমেন্টারি রক। এবং 3 নম্বরে যেটা আমরা পড়বো, 3 নম্বরে সেটা কি না মেটামরফিক রক, মেটামরফিক রক। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা, এটা সম্পর্কে আমরা জানবো। মেটামরফিক রক কি না সেডিমেন্টারি রক আর ইগনিয়াস রক দুটো সম্পর্কে পড়লাম। এই যে সেডিমেন্টারি রক আর ইগনিয়াসের রকের জন্য একটা রক তৈরি হয়, মানে সেটা কীরকম হাই টেম্পারেচার হবে এবং তোমার কী হবে হাই প্রেশার হবে, তখন একটা রকের তৈরি হয়, সেটাকে আমরা মেটামরফিক রক বলবো। তাহলে এর ডেফিনেশনটা আমরা কিভাবে লিখবো, দেখো এর ডেফিনেশনটা আমরা লিখবো ইগনিয়াস অ্যান্ড সেডিমেন্টারি রক আর undergone considerable change with high pressure and temperature.
টেম্পারেচার, তখন সেটাকে আমরা কি বলবো না মেটামরফিক রক বলবো। তাহলে এর এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি, মেটামরফিক রকের যে এক্সাম্পল হিসেবে আমরা বলবো মার্বেল, কি মার্বেল, আর কি কোয়ার্চ, মার্বেল, কোয়ার্চ, আর কি হবে না স্লেট, স্লেট, এগুলো হয়ে যাচ্ছে আমাদের মেটামরফিক রকের উদাহরণ। এখান থেকে দেখো আরও কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, কীরকম না তোমাকে একদিকে বলে দেবে রক, আর অপোজিট সাইডে তোমাকে বলবে রক আফটার মেটামরফিক, কি রক আফটার, আফটার মেটামরফিক, ঠিক আছে। তখন এখান থেকে ধরো রকের সাইডে তোমাকে দিয়ে দেবে যে গ্রানাইট, গ্রানাইট সেটা যদি মেটামরফিক রকে যদি রূপান্তরিত হয় তাহলে তখন আমরা তাকে কি বলবো নিস, কি বলবো নিস। তারপর দ্বিতীয়ত ধরো তোমাকে বলে দেবে বেসাল্ট, বেসাল, বেসাল যদি মেটামরফিকে যদি রূপান্তরিত হয় তখন কি হয়ে যাবে চিস্ট, স্পেলিং হচ্ছে SCHIST, চিস্ট। এবং ধরো রকে বলে দেবে তোমাকে যে লাইমস্টোন, লাইমস্টোন রূপান্তরিত হলে কি হবে মার্বেল। তারপর তোমাকে বলে দিবে সেল, সেল তোমাকে যদি রূপান্তরিত হয় তাহলে কি হবে স্লেট, ঠিক আছে। তারপর তোমাকে ধরো বলে দিল স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন রূপান্তরিত হলে কি হবে কোয়ার্টিজাইট, কোয়ার্টিজাইট। তারপর ধরো তোমাকে বলে দেবে মেরি, সেটা রূপান্তরিত হয়ে কি হবে মার্বেল। যত রকমের হয় সব বলে দিচ্ছি, ঠিক আছে। তারপর ধরো ডোলোমাইট, ডোলোমাইট, ডোলোমাইট কি হবে মার্বেল। এইভাবে কিন্তু এই ডেটাগুলো ভাই তোমাদেরকে জানতে হবে। তো এটা গেল আমাদের জিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এরপরে যে ক্লাসিফিকেশনটা আমরা পড়বো সেটা আছে কি না ফিজিক্যাল ক্লাসিফিকেশন, এটা বি নম্বর দিলাম, কি ফিজিক্যাল ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন। এর উপর 3-4টা প্রশ্ন নিয়ে এসেছি তাই সবগুলো একেবারেই কভার করে দিচ্ছি। ফিজিক্যাল ক্লাসিফিকেশন কিন্তু আবার দু রকমের হয়, কি রকম ভাবে দু রকম হয় দাদা না দেখো, সর্বপ্রথম হবে তোমার স্ট্রেটিফাইড আর একটা হবে আনস্ট্রেটিফাইড। তাহলে আমি লিখে দিচ্ছি কি স্ট্রেটিফাইড রক আর একটা আছে কি আনস্ট্রেটিফাইড রক। তাহলে আমাদেরকে জানতে হবে এই যে স্ট্রেটিফাইড রক তার ডেফিনেশন কি এবং আনস্ট্রেটিফাইড রকের ডেফিনেশন কি। স্ট্রেটিফাইড বলতে একটা ধরো বড় পাথর রয়েছে, ধরো এই একটা বড় পাথর রয়েছে, ঠিক আছে। এই পাথরের মধ্যে যদি লেয়ার দেখা যায়, মানে এইভাবে ধরো একটা লেয়ার, এইভাবে একটা লেয়ার, এইভাবে একটা লেয়ার, এরকম যদি লেয়ার যদি দেখা যায় তাহলে তাকে আমরা কি বলবো স্ট্রেটিফাইড রক। আবার ধরো এই একটা পাথর রয়েছে, এই একটা পাথর রয়েছে, এই পাথরের মধ্যে যদি লেয়ার দেখা না যায়, কোনো লেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো আনস্ট্রেটিফাইড রক। এটা গেল ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে। এরপর আর একটা ক্লাসিফিকেশন যেটা সি নম্বর পয়েন্ট দেবো আমি, সেটা হচ্ছে কি কেমিক্যাল, কি কেমিক্যাল ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন যেটা হচ্ছে এই কেমিক্যাল ক্লাসিফিকেশনের উপরে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রশ্নটা রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে কেমিক্যাল ক্লাসিফিকেশন এটা কিন্তু আবার আমি এটাকে 3টে ভাগে ভাগ করব, ঠিক আছে। কি কি না সর্বপ্রথমে আমি লিখবো ক্যালকেরিয়াস, কি ক্যালকেরিয়াস। দ্বিতীয়ত আমি কি লিখবো আর্গেলিসিয়াস, আর্গেলিসিয়াস, ঠিক আছে। 3 নম্বর আমি কি লিখবো না সিলিসিয়াস, সিলিসিয়াস। এই 3টে রয়েছে, ঠিক আছে। তাহলে এক এক করে আমরা পড়বো। তাহলে এই ক্যালকেরিয়াস রক, ক্যালকেরিয়াস রক এর যে মেন কম্পোনেন্ট, ঠিক আছে, ক্যালকেরিয়াস রকের মেন কম্পোনেন্ট কি আমরা কি বলি ক্যালসিয়াম কার্বনেট। মানে এর মধ্যে কি কি থাকবে লাইম আর ক্যালসিয়াম কার্বনেট কিন্তু প্রেজেন্ট থাকবে। তাহলে লিখে দিচ্ছি লাইম প্লাস ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেট এই দুটো কিন্তু প্রেজেন্ট থাকবে ক্যালকেরিয়াস রকের মাধ্যমে, ঠিক আছে। এরপরে দেখো এই যে আর্গেলেসিয়াস, আর্গেলেসিয়াসের মধ্যে কি কি থাকে দুটো জিনিস কিন্তু মেন কম্পোনেন্ট হিসেবে প্রেজেন্ট থাকবে। একটা হচ্ছে তোমার ক্লে, ক্লে প্লাস আর একটা কি অ্যালুমিনা, কি অ্যালুমিনা, এই দুটো হচ্ছে আর্গেলেসিয়াস রকের মেন কম্পোনেন্ট। এবং তৃতীয় নম্বর যেটা রয়েছে দেখো সিলিসিয়াস, তাহলে সিলিসিয়াস রকের
মেন কম্পোনেন্ট কি হয়ে যাবে? সিলিকা। সিলিকা। এই তিনটে টার্ম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবং দেখো এই যে আর্গিলেসিয়াস রক আমি যে বললাম, এই যে আর্গিলেসিয়াস রক, ঠিক আছে, এই আর্গিলেসিয়াস রকের উদাহরণ হিসেবে কিন্তু আমরা কিছু বলতে পারি। কি কি উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে এখানটা লিখে দিচ্ছি, ঠিক আছে। কি হবে না, তোমার কেওলিন, স্পেলিং হচ্ছে তোমার KAOLIN, কেওলিন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার স্লেট, SLATE, স্লেট, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার লেটেরাইট, কি লেটেরাইট, এগুলো হচ্ছে আমাদের আর্গিলেসিয়াস রকের উদাহরণ। আর সিলিসিয়াস রক যদি বলি, তাহলে এই সিলিসিয়াস রকেরও কিন্তু কিছু এক্সাম্পল রয়েছে। কি কি না, সেটাকে আমরা বলবো নিস, নিস, আর কি গ্রানাইট, গ্রানাইট, এগুলো হয়ে যাবে আমাদের না তোমার এই যে সিলিসিয়াস রক, মানে যার মেন কম্পোনেন্ট হচ্ছে সিলিকা, তার কিন্তু উদাহরণ, ঠিক আছে। আবার এই যে ক্যালকেরিয়াস রক, ক্যালকেরিয়াস রকেরও কিন্তু উদাহরণ রয়েছে, যেমন হচ্ছে তোমার লাইমস্টোন, কি লাইমস্টোন। তো এতগুলো ইনফরমেশন কিন্তু এখান থেকে ভাই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নের দিকে যাই। প্রথম প্রশ্নতে কি বলে দিয়েছিল? অ্যালুমিনা এন্ড ক্লে। আচ্ছা, অ্যালুমিনা এবং ক্লে থাকা মানে এটা কিসে? কেমিক্যাল ক্লাসিফিকেশন, মানে কি কেমিক্যাল ক্লাসিফিকেশনের আর্গিলেসিয়াস রক। আর্গিলেসিয়াস রকের মধ্যে কি ছিল? অ্যালুমিনা, মানে ক্লে প্লাস অ্যালুমিনা। যার উদাহরণ হিসেবে আমরা কি পড়লাম? উদাহরণ হিসাবে লেটেরাইট, লেটেরাইট, তারপরে কি কেওলাইন, কেওলাইন, আর কি বললাম? স্লেট, স্লেট, তারপর হচ্ছে তোমার লেটেরাইট, ঠিক আছে। এগুলো হয়ে যাচ্ছে কি উদাহরণ। তাহলে এই আর্গিলেসিয়াস রক হয়ে যাবে আমাদের অপশন বি, হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে সারাউন্ডিং ধরে কিন্তু আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। ওকে, চলো এরপর আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নতে যাব। আমি এখানটা পুরো নোটস হিসেবে দিয়ে দিচ্ছি আর্গিলেসিয়াস রক, ঠিক আছে। এই যে দেখো আর্গিলেসিয়াস রক, সিলিসিয়াস রক, তারপর হচ্ছে ক্যালকেরিয়াস রক, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমি পুরো নোটসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে? লেটেরাইট ইজ কেমিক্যালি ক্লাসিফাইড, ঠিক আছে। তাহলে লেটেরাইটটা কার মধ্যে আসছে? দেখো, ডেফিনেটলি আমাদের আর্গিলেসিয়াস রকের মধ্যে আসবে। কেন? আর্গিলেসিয়াস রকের আমি কি বললাম, লেটেরাইট, স্লেট, কেওলাইন, এগুলো হচ্ছে তার উদাহরণ, যেখানে কি থাকে তোমার ক্লে, ক্লে আর কি অ্যালুমিনা, অ্যালুমিনা হচ্ছে মেন কম্পোনেন্ট, এটা থাকে। তাহলে আমাদের কি হয়ে যাবে? অপশন বি। যারা দেখছো তোমরা বলো বি হবে কিনা, ঠিক আছে। বা তোমার এই যে ক্যালকেরিয়াস রক, ক্যালকেরিয়াস রকের উদাহরণ কি হবে? লাইমস্টোন। আর সিলিসিয়াস রকের উদাহরণ কি হয়ে যাবে? কি স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন, তারপর হচ্ছে তোমার গ্রানাইট, এগুলো হচ্ছে কি আমাদের সিলিসিয়াস রকের উদাহরণ। আর মেটামরফিক হচ্ছে রক থেকে মেটামরফিক কি যে রূপান্তরিত হচ্ছে ওইগুলো, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়ে গেল। এইভাবে সারাউন্ডিং ধরে পড়াশোনা করতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দ্য কম্প্রেহেনসিভ স্ট্রেংথ অফ স্যান্ডস্টোন ইজ। স্যান্ডস্টোনের কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত? তাহলে এখানে দিয়েছে 800 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 650 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 550 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চলো একবার আমরা দেখে নেবো কার কত। দেখো স্যান্ডস্টোন, ঠিক আছে, এখানটা দেখতে পাচ্ছ তোমরা স্যান্ডস্টোন নোটে। এই যে স্যান্ডস্টোন, স্যান্ডস্টোনের এখানটা দিয়েছে দেখো ওয়াটার অ্যাবজর্পশন কত না 5 থেকে 6% হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। আর পোরোসিটি কত? পোরোসিটি, পোরোসিটি রেঞ্জ হচ্ছে তোমার 5 থেকে 25%, ঠিক আছে। আর কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত না 650 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর লাইমস্টোনের ক্ষেত্রে ওয়াটার অ্যাবজর্পশন কত? লাইমস্টোনের ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে তোমার 1 থেকে 4%, 1 থেকে 4%। আর কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত না 550 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানটায় প্রশ্নতে কি বলেছে দেখো, প্রশ্নতে বলেছে যেটা আমাদের, সেটা হচ্ছে স্যান্ডস্টোন, সরি স্যান্ডস্টোন। তাহলে স্যান্ডস্টোনের ক্ষেত্রে কত হয়ে যাবে? স্যান্ডস্টোনের ক্ষেত্রে আমরা কি বললাম এখানটায়? স্যান্ডস্টোনের ক্ষেত্রে 650 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো অপশানে 650, ওই ল্যাপটপ আছে খাতার পাশে, দেখো কত 650 পার সেন্টিমিটার স্কোয়ার।
তাহলে কি হয়ে যাবে, আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তো প্লিজ তোমাদেরকে বলবো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, এবং প্রত্যেকেই কিন্তু তোমাদের মতামতগুলো, ক্লাসগুলো কি হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু যাতে না ভুলো। ঠিক আছে, চলো এরপরে 4 নম্বর দেখো। 4 নম্বর বলছে দেখো স্মিথ টেস্ট ইজ পারফর্ম টু ডিটারমাইন। এখানে স্মিথ টেস্টের মাধ্যমে স্মিথ টেস্টটা কি পারফর্ম করে সেটা সম্পর্কে জিজ্ঞেস করছে। তাহলে দেখো এখানে আমি তোমাকে কিছু টেস্ট বলবো, একদিকে আমি লিখে দিচ্ছি টেস্ট, এবং তার কি পারপাসে ইউজ করছে সেটা আমরা লিখে দিলাম পারপাস। পারপাস কি পারপাসের ক্ষেত্রে আমরা ইউজ করবো। তাহলে আমি এখানটা টোটাল 5টা টেস্টের সম্পর্কে তোমাকে বলবো। ঠিক আছে, 1 নম্বরে আমি তোমাদেরকে বলবো কি স্মিথ, ঠিক আছে স্মিথ টেস্ট, এবং দ্বিতীয় নম্বরে আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে বার্স টেস্ট, বার্স টেস্ট। ঠিক আছে, এবং 3 নম্বরে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাসিড টেস্ট, কি অ্যাসিড টেস্ট, এবং 4 নম্বরে যেটা আমি বলবো টেস্ট, 4 নম্বর সেটা হচ্ছে মুড টেস্ট টেস্ট, আর 5 নম্বরে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ওয়েট টেস্ট, কি ওয়েট টেস্ট। তো এই কটা টেস্টের সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে চলো এখানটায় তোমাদেরকে একটা টেস্টের সম্পর্কে বলি। দেখো স্মিথ টেস্ট, স্মিথ টেস্টের মাধ্যমে কি পারপাসের জন্য আমরা ইউজ করি, এটা হচ্ছে তোমার সলিউবল ম্যাটেরিয়াল, মানে একটা পাথরের মধ্যে সলিউবল ম্যাটেরিয়াল কতটা রয়েছে বা সলিউবল ম্যাটেরিয়াল রয়েছে কিনা তা জানা যায় এই স্মিথ টেস্টের মাধ্যমে। মানে একটা পাথরের মধ্যে সলিউবল ম্যাটেরিয়াল রয়েছে কিনা তা জানা যায় স্মিথ টেস্টের মাধ্যমে। তাহলে কি প্রেসেন্স অফ সলিউবল ম্যাটেরিয়াল, তাহলে লিখে দিচ্ছি সলিউবল ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে বার্স টেস্ট। এর মাধ্যমে কি হয় না, এটা হচ্ছে কি তোমার না ফোর্স রেসিস্টিং বা ডিউরেবিলিটি, তাহলে লিখে দিচ্ছি ফোর্স রেসিস্টিং, রেসিস্ট্যান্স, ফোর্স রেসিস্ট্যান্স। 1 মিনিট, এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, দিয়ে লিখে দিচ্ছি রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স বা ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি প্রেজেন্ট করবে। আর অ্যাসিড টেস্ট কি, অ্যাসিড টেস্ট হচ্ছে আমাদের ওয়েদার রেসিস্ট্যান্স মাপা হয়, তাহলে কি লিখবো ওয়েদার রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স। আচ্ছা এটা গেল 3 নম্বর। 4 নম্বর কোনটা রয়েছে, তার নম্বর হচ্ছে মোড টেস্ট। এই মোড টেস্টের মাধ্যমে কি হবে, হার্ডনেস আমরা মাপি, কি হার্ডনেস। এবং 5 নম্বরে বলছে ওয়েট টেস্ট, ওয়েট টেস্টের মাধ্যমে কি করি ডাক এন্ড হারবার্স, কি ডাক এন্ড হারবার্স, হারবার্স। আচ্ছা এই 5টা ছাড়াও আরো একটা কিন্তু টেস্ট রয়েছে 6 নম্বরে। 6 নম্বরে যে টেস্টটা সেটা হচ্ছে তোমার অ্যাট্রেশন টেস্ট, কি ATT আর অ্যাট্রেশন টেস্ট। ঠিক আছে, এই অ্যাট্রেশন টেস্টের মাধ্যমে কি হয়, রেট অফ ওয়ার, আমরা ধরো 1 কেজি একটা পাথর রয়েছে, পাথরের গুঁড়ো রয়েছে, ওর মধ্যে কত গ্রাম রেট অফ ওয়ার রয়েছে সেটা আমরা বের করব। তাহলে এখানটা আমি কি লিখতে পারি, রেট অফ রেট অফ রেট অফ ওয়ার। এটা কিন্তু আমরা ওই অ্যাট্রেশন টেস্টের মাধ্যমে কিন্তু আমরা বের করছি। তাহলে চলো এবারে আমরা প্রশ্নের দিকে যাব। প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্ন বলছে স্মিথ টেস্ট, কি বললো স্মিথ টেস্ট, তাহলে স্মিথ টেস্টের মাধ্যমে আমরা কি প্রেজেন্ট করছি, সলিউবল ম্যাটেরিয়াল। তাহলে দেখো আমাদের এখানটায় রয়েছে সলিউবল ম্যাটেরিয়াল, তাহলে ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, বাকিগুলো সব কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, চলো আচ্ছা এরপর আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন স্মিথ টেস্টের সম্পর্কে কিন্তু এখানটায় পুরো ডিটেলসে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, চলো এরপরে দেখো 5 নম্বর। 5 নম্বর কি বলছে দেখো, 5 নম্বর বলছে নিউটন ইজ দ্য ফোর্স হুইচ প্রডিউস অ্যান acceleration of 1 meter per second square in a mass of 1 kg and is equal to, তাহলে
এর যে নিউটনসের যে ফোর্স যেটা আসছে এটা সেখান থেকে 1 কেজি ইকুয়াল টু 1 কেজি তোমার কার সঙ্গে সমান হবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে বলো কোনটা হবে উত্তর? অ্যান্সার কি হবে? 5-এর অ্যান্সার কি হবে? কেউ কি? এটা এটা তোমাদের জন্য থাকলো, এটা তোমরা বলো কোনটা হবে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, 1 মিনিট, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। 10⁵ হবে, 10⁵ ডাইন হবে 1 নিউটন ইকুয়াল টু 1 নিউটন কত? 10⁵ ডাইন, তাই না? তাহলে কি হবে? সি হয়ে যাবে অ্যান্সার। কেন? ইউনিট অফ ফোর্সের সময় কিন্তু আমি তোমাদেরকে করিয়েছিলাম। কিরকম করেছিলাম? যে এসআই সিস্টেমে আমরা কি বলি? নিউটন, তাই তো? নিউটন যেটাকে এন দিয়ে আমরা করি। আর তোমাদের ডাইনটাকে আমরা কি বলি? ডাইনটাকে সিজিএস সিস্টেমে। আর এই যে দুটো বললাম এসআই এবং সিজিএস, এই দুটোকে একসঙ্গে আমরা কি বলি? অ্যাবসলিউট ইউনিট। কি? অ্যাবসলিউট ইউনিট। 1 নম্বরে গেল। দ্বিতীয়ত আমি যদি এমকেএস সিস্টেমের কথা বলি, এমকেএস সিস্টেম, তখন 1 নিউটন ইকুয়াল টু মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 নম্বর। আর যদি সিজিএস সিস্টেমে আমি যদি 1 ডাইন বলি তখন কি আসবে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে এই যে দুটো এলো এমকেএস এবং সিজিএস, এই দুটোকে একসঙ্গে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ইউনিট। কি? গ্র্যাভিটেশনাল ইউনিট। তাহলে এখানটা আমি নোট করে তোমাদেরকে এইটাই লিখিয়ে দেবো যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, তাই কিনা? 10⁵ ডাইন। আবার এই যে 10⁵ ডাইন কিভাবে আসছে তার কিন্তু একটা ডেরিভেশন রয়েছে, সেটাও তোমাদেরকে আমি বলে দিই। তার কনসেপ্টটা অনেকটা কিন্তু তোমাদের ক্লিয়ার হবে। যেমন দেখো এমকে সিস্টেম বললাম আর কি বললাম? সিজিএস। এই দুটো থেকেই কিন্তু আমরা ডেরিভেশনটা করব। কি রকম? এমকে সিস্টেমে আমি তোমাদেরকে কি বললাম? এমকে সিস্টেমে বললাম কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। এবং সিজিএস সিস্টেমে কি হয়? সেটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এই যে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কি বলি? 1 নিউটন। আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কি বলি? 1 ডাইন, তাই তো? তাহলে এই যে 1 নিউটন এটা কিসে হয়ে গেল? এসআই ইউনিটে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, তাই তো? আর 1 মিটার ইকুয়াল টু কত? 100 সেন্টিমিটার। তাহলে এটাকে আমি এইভাবে যদি লিখি যে 1000 গ্রাম ইন্টু 100 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। তাহলে এইটাকে যদি 1000 গ্রাম, এই যে 1000 গ্রাম আর 100 সেন্টিমিটার, এটাকে আমি যদি করি তাহলে 10⁵ গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। তাহলে এই যে গ্রাম, এই যে গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড, এইটাকে আমি কি লিখতে পারবো? ডাইন, ডাইন। তাহলে কত হলো? 10⁵ ডাইন। তাহলে 10⁵ ডাইন ইজ ইকুয়াল টু কি? 10⁵ ডাইন ইজ ইকুয়াল টু 1 নিউটন, তাই না? তাহলে আমাদের হয়ে গেল। আবার দেখো যে 1 নিউটন, 1 নিউটনের ডেফিনেশন কি হবে? 1 নিউটন কাকে বলে? আমরা যদি 1 কেজি কোনো একটা মাস নিলাম, কি ধরো 1 কেজির একটা মাস নিলাম, ওই মাসের উপরে যে পরিমাণ ফোর্স আমরা প্রয়োগ করব, যে পরিমাণে ফোর্স প্রয়োগ করলে তোমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের কি হবে? এক্সিলারেশন প্রডিউস করতে পারবো, তখন তাকে আমরা কি বলবো? 1 নিউটন। এই কথাটাই কিন্তু আমাদের এখানটায় প্রশ্নতে রয়েছে। দেখো প্রশ্নতে কিন্তু ওইটাই রয়েছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা প্রডিউস করতে পারছি কত না? 1 কেজি মাসের উপর। তাহলে 1 ডাইন এটা তোমাদেরকে বলে দিলাম 10⁵ কিভাবে আসছে ডেরিভেশন করে বলে দিলাম। তাহলে আমাদের কি হয়ে যাবে? সি হয়ে যাবে অ্যান্সার।
প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা এবার কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাও। আর এই ধরনের ক্লাস তোমাদের দরকার রেগুলারলি তোমরা চাইছো কিনা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমি বলবো প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে বা এই ক্লাসটাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। এবং আমার যে নতুন ব্যাচটা চলছে অনলাইন ব্যাচ, তো সেই ব্যাচে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7407969909। তো সেই ব্যাচটা অনেকটা যদিও এগিয়ে গেছে, ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের ইরিগেশন চলছে, ইরিগেশন অলমোস্ট কমপ্লিট, আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা কিন্তু এখন বর্তমান চলছে, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে নন টেকনিক্যাল যে পার্টটা সেটাও কিন্তু এক একটা করে ক্লাস হয়। এবং আমার যে ক্লাসটা হয় সেই ক্লাসটা তুমি মঙ্গলবার এবং শুক্রবার এই দুটো দিনে হয়, রাত 9টা থেকে, ওটা থেকে না তোমার রাত 9টা থেকে 9 PM থেকে 1 ঘন্টা কিন্তু ক্লাস চলে। যারা অ্যাটেন্ড করতে চাও তারা কিন্তু আমার ওই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। চলো, আচ্ছা এরপরে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 6 নম্বর বলছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্স ইজ। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলাটা কিন্তু এখানটা জিজ্ঞেস করছে। তো আমি একটু ওয়েট করছি, তোমরা প্রত্যেকেই বলো তো কোনটা হবে ডাইমেনশনাল ফর্মুলা। আমার ক্লাসগুলো যারা দেখেছো তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বলতে পারবে, বলো। দ্য ডাইমেনশনাল ফর্মুলা, তাহলে ডাইমেনশনাল ফর্মুলা থেকে আমরা কিভাবে আসবো? ফোর্স ইজ ইকুয়াল টু কি, মাস ইনটু এক্সেলারেশন। তো মাসকে আমরা এম দিয়ে লিখি, মানে এই এমটাকে আমরা কি দিয়ে লিখতে পারবো, কেজি। আর এক্সেলারেশনকে আমরা কি লিখতে পারবো, মিটার সেকেন্ড পার সেকেন্ড, তাই তো। তাহলে দেখো আমি কেজি কে কেজি জায়গায় রাখলাম, আর এইটাকে আমি যদি মিটার পার সেকেন্ড বাই সেকেন্ডকে আমরা কি লিখতে পারবো, মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তাই না, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে এই টোটালটাকে আমি কি বলতে পারবো, 1 নিউটন। তাহলে দেখো এবার ডেরিভেশনটা, কেজি কে আমি কেজি জায়গায় রাখলাম, কেজি কে কেজি জায়গায় রাখলাম, এবং এই মিটারটাকে আমি কি লিখতে পারবো, মিটারটাকে ডিস্টেন্স বলবো, তাই না। আর সেকেন্ড স্কোয়ারকে আমি কি লিখতে পারবো, টাইম, তাহলে টাইমের স্কোয়ার। তাহলে দেখো এখানে এখানে এই যে কেজি, এই যে কেজি, কেজির পাওয়ার কত, কিছু নেই বলতে ওয়ান, ওয়ান। এবং ডিস্টেন্স, এই যে আমি বললাম ডিস্টেন্স, ডিস্টেন্সের পাওয়ার কত, কিছু নেই মানে ওয়ান। আর টাইমের পাওয়ার কত, স্কোয়ার মানে কত, দুই, স্কোয়ার মানে কত, দুই। তাহলে এটাকে তো আমি এইভাবে তো লিখতে পারি, যেমন কেজি ওয়ান, ঠিক আছে, এবং ডিস্টেন্স মানে কি মিটার, তাহলে মিটার ওয়ান। আর টাইম, টাইমটাকে আমি লিখবো সেকেন্ড, তাহলে টু রয়েছে নিচে, মানে এরকম টাইম স্কোয়ার। তাহলে উপরের দিকে ছেড়ে চলে গেলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, কি -2। তাহলে কেজি ওয়ান, মিটার ওয়ান, আর সেকেন্ডের -2। তাহলে এটাকে আমি এইভাবে কিন্তু লিখতে পারি যে মিটার ওয়ান টি টু দি পাওয়ার -2, এটা লিখতে পারি। তাহলে আমরা এবারে বুঝে গেলাম কিভাবে এটা আমরা এলো। তাহলে কোনটা হবে বলো, তাহলে এখানটা দেখো m1t1 এ তো হবে না, কেন -2 থাকবে, 2t হবে না, mlt হবে না, তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা একবার কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, এই ধরনের কিন্তু প্রশ্ন এখান থেকে কিন্তু আসবে। চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর। 7 নম্বর কি বলছে একটু ক্লিয়ার নেই প্রশ্নটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স। এসআই ইউনিটে ফোর্সের যে ইউনিটটা সেটা কি হবে, কেজি মিটার, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনটা হবে তাহলে, এখানে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি অ্যান্সার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। নেক্সট প্রশ্ন এখানটা দিয়ে দিয়েছি দেখো, ফোর্স ইজ দ্য অ্যাকশন অফ পুল অর পুশ অফ বডি। একটা বডির উপর আমরা পুল করছি এবং পুশ করছি।
দ্য ইউনিট অফ ফোর্স ইজ নিউটন, যার ইউনিট হচ্ছে নিউটন। সেটা কিসে? না এসআই ইউনিটে। আর 1 নিউটন ইজ ইকুয়াল টু কত? না কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ফোর্স ইজ দ্য প্রডিউস অফ মাস এন্ড এক্সিলারেশন, কি মাস এবং এক্সিলারেশন দিয়ে এটাকে প্রডিউস করা হয়। ওকে, চলো এরপর আমরা 8 নম্বরের দিকে যাব। 8 নম্বর প্রশ্ন কি বলছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস টু মেক দেয়ার রেজাল্টেন্ট এ মিনিমাম এন্ড ম্যাক্সিমাম রেসপেক্টিভলি আর। তো মিনিমাম কখন হয় এবং ম্যাক্সিমাম কখন হয় সেটার দিকে কিন্তু আমাদেরকে একটু নজর দিতে হবে। আমি আমার লাস্ট ক্লাসে এইটা সম্পর্কে কিন্তু খুব ভালো করে কিন্তু বুঝিয়েছি। সেখানে আমি 3টে পার্ট কিন্তু বলেছিলাম আমার যে কোচিং ব্যাচটা রয়েছে অনলাইন ব্যাচ সেখানটায়। কেস 1 এ আমি কি বলেছিলাম? কেস 1 এ আমি বলেছিলাম থিটা যদি 0 ডিগ্রিতে হয় তখন তখন যে রেজাল্টেন্টটা আসবে সেটা হচ্ছে কত? পি প্লাস কিউ। কিরকম? না এইরকম ভাবে ডায়াগ্রাম করে আমি দেখেছিলাম, এটা পি, এটা কিউ, এবং এইটা হয়ে যাচ্ছে আমাদেরকে রেজাল্টেন্ট, এবং এইটা হয়ে যাচ্ছে থিটা। তখন এই যে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকবে তখন তার রেজাল্টেন্টটা আমি এইভাবে বের করব, কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, এইভাবে বের করব। এবং আমি সেখানে আর একটা টার্ম বলেছিলাম যে যদি দ্বিতীয় নম্বর কন্ডিশন মানে তোমার কেস টুতে আমি বলেছিলাম যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তার মানে কি এইরকম এইদিকে ধরো পি ফোর্স পড়ছে এবং আবার এরকম ভাবে থাকছে কিউ ফোর্স। এইরকম মানে কি এই পয়েন্ট থেকে এই দিকে যাচ্ছে, এর মানে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এইরকম যদি হয় তাহলে এখানে আমি আর কি করে বের করব বা রেজাল্টেন্ট কি করে বের করব? না পি প্লাস কিউ করে দেব। ঠিক আছে, এই যে এটা, এক মিনিট, এইটা উদাহরণটা এখানে না, এখানে হচ্ছে কেস 1 এ এইটা, এবং কেস 2 তে হচ্ছে এইটা হচ্ছে কেস 2। তাহলে সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সটা কিভাবে বের করবো? এইভাবে বের করবো। ঠিক আছে, আর 3 নম্বর কন্ডিশনে আমি কি বলেছিলাম? 3 নম্বর যে কেস নম্বর 3 তে আমি বলেছিলাম যে তোমার যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে কি হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে কি হবে? তখন সেটা কিরকম ভাবে হবে? এইরকম সাইডে একটা যাবে ধরো পি, আর কিউ আবার আমার আমার এই দিকে থাকবে Q। তাহলেই তো 180 ডিগ্রি হচ্ছে, তাহলে এইটাই তো 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমি রেজাল্টেন্ট কিভাবে বের করব? পি মাইনাস কিউ, বা এটাকে আমি এভাবে লিখবো কিউ মাইনাস পি। দুটোর মধ্যে যদি পি এর ভ্যালু যদি বেশি হয় তাহলে সেটাকে আগে দেখবো, বা যদি কিউ এর ভ্যালু যদি বেশি হয় তাহলে সেটাকে আমি আগে লিখবো, দিয়ে তোমার এই কন্ডিশন আসবে বা এই কন্ডিশন আসবে, এইভাবে কিন্তু করা হয়। আচ্ছা, এখানে কিন্তু আমি নোটস হিসেবে কিন্তু তোমাদেরকে কিন্তু কোচিং ব্যাচে যারা করেছে ক্লাসটা লাইভ তাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম? যে যদি যদি থিটা যদি 180 ডিগ্রিতে হয়, যদি থাকে, তাহলে তার রেজাল্টেন্ট আমি কি বলেছিলাম? একটু আগে বললাম পি মাইনাস কিউ বা পি কিউ মাইনাস পি, এরকম একটা হবে। তখন সেটা কি হবে? না মিনিমাম। 180 ডিগ্রিতে থাকা মানে সেটা কি হয়ে যাবে? মিনিমাম। আচ্ছা, এটা যদি মিনিমাম হয় তাহলে ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম কখন হবে এটা তো আমাদের প্রশ্ন আসতেই পারে, তাই না? দেখো ম্যাক্সিমাম হবে কখন? না যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন কি হবে? ম্যাক্সিমাম। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে সেটা হবে কি? মিনিমাম। আর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে তখন কি হবে? ম্যাক্সিমাম। এইখান থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। দেখো এখানটা দেখো প্রশ্ন কি বলছে, মিনিমাম বলে দিয়েছে আর ম্যাক্সিমাম বলে দিয়েছে। তাহলে মিনিমাম আমি কি বলেছিলাম? 180 ডিগ্রি। তাহলে দেখো দুটোতে রয়েছে, বি তেও 180 রয়েছে আর ডি তেও কিন্তু 180 রয়েছে, এক নম্বর। এবং দেখো তারপরে এখানে কি বলে দিয়েছে দেখো ম্যাক্সিমাম। আচ্ছা ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে কি? 0 ডিগ্রি। তাহলে দেখো এখানে 0 ডিগ্রি দেখবো, অপশন এ তো হবে না। ঠিক আছে, বি তাহলে হবে না, কেন এখানে 90 দিয়ে দিয়েছে, তাহলে বি হবে না। সিটা দেখো, সি তো হবেই না, তাহলে ডি তে দেখো 0 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি হয়ে যাবে? ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? এইভাবে কিন্তু বন্ধুরা আমাদেরকে পড়াশোনা করতে হবে, বা এইভাবে কিন্তু আমাদেরকে এগোতে হবে। ঠিক আছে, তো ক্লাসটা তোমাদের কিভাবে কিরকম লাগলো প্রত্যেকে কিন্তু তোমরা তোমাদের কমেন্ট সেকশনে
কমেন্ট করে জানিও। এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে। আর কি করতে হবে, ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করতে হবে বন্ধু বান্ধবের সাথে, বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই সব গ্রুপে তোমাদেরকে শেয়ার করতে হবে। এবং তোমাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তোমরা যত বেশি বেশি করে শেয়ার করবে, যত বেশি বেশি করে লাইক করবে বিভিন্ন গ্রুপে, তো আমি কি করব না, তত বেশি বেশি কন্টেন্ট নির্মাণ সহায়কের জন্য তোমাদের জন্য কিন্তু আমি প্রোভাইড করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তো চলো আজকে এইটুকুই ছিল। এবং তোমরা যদি সাপোর্ট করতে চাও তাহলে দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে একটা জয়েন বটন রয়েছে, ওই জয়েন বটনে তোমরা কিন্তু ক্লিক করে জয়েন করতে পারো। ঠিক আছে, তো চলো লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। ঠিক আছে, এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেগুলোতে তোমরা জয়েন করতে পারো। আমার যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে কি হবে, সেখানে এই ধরনের নোটস গুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে কিন্তু তোমরা নোটস গুলো পেয়ে যেতে পারবে। এবং আমার অনলাইন ব্যাচে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7407969909। এই নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে কল করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকে সেশনটা এখানটা শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে, ততক্ষণের জন্য চলো বাই।